গত ৩টি আলোচনা বেশ কিছু প্রশ্ন কমেন্টস বক্সে এসেছে। আমার খুব ইচ্ছা ছিল আমি কেন ১৯৯১ সালে বিএনপির সমর্থন দেওয়ার পরে আজকে ২০২৫ সাল পর্যন্ত কেন এই সমর্থন অব্যাহত রেখেছি সেটা নিয়ে আলোচনা করার খুব ইচ্ছা ছিল। বিষয়টা অনেকটা থিওরিটিক্যাল। এ ধরনের আলোচনা করার জন্য আমি পুরোপুরি প্রস্তুত ছিলাম এ নিয়ে আলোচনা করার জন্য। কিন্তু বিষয়টা হলো যে আমি যখন কমেন্টস বক্সগুলো খুব ভালো করে খেয়াল করি তখন দেখলাম যে প্রত্যেক, বিশেষ করে কিছু কিছু আইডি যারা আমি ১০০% শিওর যে এই সব আইডিগুলোর তার বাবা মায়ের দেয়া আকিকা করা নাম নয়। মুসলিম রীতিতে যেভাবে আকিকা করে নাম দেওয়া হয়, বাবা মা যে নাম দেয় সেই নাম না হয়ে এরা নিজেদের রাখা নাম দিয়ে আমার সাথে আলোচনায় এসেছেন বা কমেন্টসে এসেছেন। করুণা হয় ওই সব মানুষের জন্য যারা বাবার দেয়া নাম, আকিকা দেয়া নামকে রেখে ভিন্ন নামে এসে মানুষকে বিব্রত করেন বা বিরক্ত করেন। তো ওনাদের খুব পছন্দের বিষয় হলো চাঁদাবাজি। আমি বিএনপির চাঁদাবাজিকে নিয়ে কেন কথা বলছি না, চাঁদাবাজিকে নিয়ে কথা বলেন, চাঁদাবাজিকে নিয়ে কথা বলেন। তো যেহেতু আপনারা আমার দর্শক, বিএনপির চাঁদাবাজিকে নিয়ে আজকে কথা বলব। হ্যাঁ, বিএনপির চাঁদাবাজিকে নিয়ে কথা বলব। তো যে প্রসঙ্গগুলো আসে বিএনপির বিরুদ্ধে সর্বসাকল্যে ৪ ধরনের অবজেকশন মানুষ করে। বিশেষ করে আওয়ামী লীগ, পতিত আওয়ামী লীগ, বাংলাদেশের সবচেয়ে রাজনীতিতে সবচেয়ে ক্ষতি যে দলটা করেছে সেই আওয়ামী লীগের তৈরি করা বয়ান হচ্ছে ৪টি। সেটা হচ্ছে ১ নম্বর হচ্ছে চাঁদাবাজি, ২ নম্বরে হচ্ছে দুর্নীতি, ৩ নম্বরে হচ্ছে দলীয়করণ, ৪ নম্বর হচ্ছে সন্ত্রাসী কার্যক্রম। এই ৪টা অবজেকশন বা সমস্যা বিএনপির মধ্যে আপনারা খুঁজে পান। আমি জানি না ৯০ আওয়ামী লীগের বেশ কিছু হয়েছে বোধহয়, যে কারণে ওনারাও ঠিক একইভাবে একই ধরনের কথা বলেন। তো এই ৯০ আওয়ামী লীগারদের জন্য আজকের এই আলোচনা বেশ লম্বা আলোচনা। তো আমরা অত দূরে যাব না, আমরা শুধুমাত্র বিএনপির চাঁদাবাজি এবং প্যারালাল অন্যান্য রাজনৈতিক দলের চাঁদাবাজিকে কিভাবে পোর্ট্রেট করা হয় সেগুলোকে নিয়ে আমরা আলোচনা করব। তো কি হয়, ৫ই আগস্টের পরে যখন স্বৈরাচার পতন হলো, ফ্যাসিস্টের পতন হলো, তখন সারা দেশ আনন্দে উদ্বেলিত হলো। কিছু স্বার্থান্বেষী মহল যারা সব দলেই থাকে, সব সময় থাকে, বিশেষ করে যারা রাজনৈতিকভাবে পরবর্তীতে ক্ষমতায় যাওয়ার সম্ভাবনা থাকে, সেই সব দলের ভিতরে কিছু ৯০ মানুষরা ঢুকে পড়ে। ঢুকে তারা বিএনপির বেশ কিছু অঞ্চলে চাঁদাবাজির ধরনের বিভিন্ন ধরনের আলোচনায় তারা এসেছে। ব্যাপারটার সত্যতাও আছে, যে কারণে বিএনপি এই ব্যাপারে তাদের দলীয় কার্যক্রমের সর্বোচ্চ জায়গা সেটা হচ্ছে বহিষ্কার করা, স্থায়ী বহিষ্কার করা। এই রকমের পদক্ষেপ হচ্ছে একটা দলের সর্বোচ্চ ক্ষমতা। বিএনপি সেটা করেছে। বিএনপি ৭,০০০ নেতাকর্মীকে বহিষ্কার করেছে। হ্যাঁ, এবং বিএনপি প্রশাসনের, বর্তমান সরকারের প্রশাসনের সবাইকে উদাত্ত আহ্বান জানিয়েছে এই সব মানুষদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে। I have actually had the privilege of speaking to him personally. I brought up the accusations that were happening after 5th of August about how BNP was behaving in some of the same ways as Awami League had been behaving. And that concerned me as a Bangladeshi citizen. I was pleasantly surprised that he was not defensive. He took it on board. You could see that he had addressed this. And from, we were very open about it, and he talked about how he'd taken specific action to ensure that they did not happen. And he was not in the state of denial that we've always had in the past, because this is what all regimes do. But what all regimes also do is that they're in a state of denial and do not address it. Here was a person who was prepared to take it on board, and I later spoke to the head of police in Bangladesh, and he was telling me about how Tariq had actually reached out to him, giving him a list to say, these are the people you need to book, you need to put them behind bars. I know that they're my party people,
But that is not what it's about. I think at the end of the day, this needs to be done. এখন যদি এদের বিরুদ্ধে আপনাকে বুঝতে হবে চাঁদাবাজ এক ধরনের ফৌজদারি অপরাধ, তো ফৌজদারি অপরাধের জন্য পুলিশিং ব্যবস্থাটা খুব জরুরি, সাথে সাথে বিচার ব্যবস্থাটাও জরুরি। যখন আমরা ফৌজদারি অপরাধের জন্য পুলিশিংয়ের অনুপস্থিতি দেখি তখন বিষয়টা আরও বড় আকারে বেড়ে যায়। ঠিক বিএনপির বেলাও বা 5ই আগস্টের বেলাও চাঁদাবাজিদের এই রকমের একটা মহোৎসব হয়েছে, এটা অস্বীকার করার কোনো উপায় নেই। কিন্তু মোদ্দা কথা হচ্ছে বিএনপি কি শুধুমাত্র একাই চাঁদাবাজি করেছে? দুধে ধোয়া তুলসী পাতারা কি করেনি? হালাল পথে চাঁদাবাজি কি হয়নি? যারা ধর্মকে পুঁজি করে তারা কি চাঁদাবাজি করেনি? এমনকি আমাদের চোখের মনি, আমাদের খুবই আশা আকাঙ্ক্ষার জায়গা, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের যেই সব নেতৃত্বে ছিল যেই সব সন্তানেরা, যাদেরকে আমরা অসম্ভব ভালোবেসেছি, এখনো ভালোবাসি তাদেরকে, সেই সব সন্তানেরাও কিছু কিছু একটু বিপদগামী হয়নি? তাদের মাধ্যমে কিছু কি চাঁদাবাজি হয়নি? চাঁদাবাজিটা সব দলই হয়েছে, নামটা পড়েছে কার? একমাত্র বিএনপি। অথচ বিএনপি 7,000 লোককে সেই কারণে বহিষ্কার করেছে। অন্যান্য দলগুলো কয়জন বহিষ্কার করেছে? আপনারা কি দেখেছেন এরকম বহিষ্কার করতে? হ্যাঁ, একটা সমীক্ষায় দেখা যায় যে তারা 400-র মতো মানুষকে বহিষ্কার করেছে। তো জামাতে ইসলামে তো একজন মানুষও চাঁদাবাজ থাকার কথা না, তাহলে সে 400 মানুষকে কেন বহিষ্কার করল? তার মানে তার দলেও চাঁদাবাজ ছিল। কিন্তু কই, সেই চাঁদাবাজদের নিয়ে তো কেউ কখনো লিখলেন না। এখন তাদের 400 মাত্র, আপনি হিসাব করতেছেন 400 মাত্র। আসলে তারা তো দলীয়করণ ভাবে ওই রকমের মাত্রই থাকে। আপনি যদি 91, 96, 2001 এবং 2008 নির্বাচন দেখেন তাহলে বিএনপির শতকরায় 4টা নির্বাচন মিলে শতকরা প্রায় 35% ভোট পেয়েছিল এবং জামাতে ইসলামী সেখানে পেয়েছিল 7% একটু বেশি। তাহলে কি দাঁড়ালো? তাহলে মূল জনসংখ্যার প্রায় 35% মানুষ বিএনপিকে সাপোর্ট করে এবং 7% মানুষ, মাত্র 7% মানুষ জামাতকে সাপোর্ট করে। এটাই পরিসংখ্যান বলে। তো আপনি বিএনপির 5টা মানুষ সমান জামাতের 1টি মানুষ। আপনারা যদি তুলনা করতে চান, এবং জামাতের একটা জিনিস মাথায় রাখতে হবে, জামাতের ভবিষ্যতে কাছাকাছি সময়ের মধ্যে ক্ষমতায় যাওয়ার কোনো সুযোগ নাই। অতএব সুযোগ সন্ধানীরা ওই দলে যাতায়াত করা একটু কম যাবে। যারা ওখানে আছে তারা পার্মানেন্টলি আছে, কিন্তু বিএনপির মতো একটি রাজনৈতিক দলে হুটহাট করে কিছু কিছু মানুষ হুটহাট করেই ঢুকে যায়, কারণ এখানে কোটি কোটি মানুষের একটা ব্যাপার আছে। তো বিষয়টা হলো, আপনার যদি বিএনপির মানুষদের সাথে এদের তুলনা করেন তাহলে কোনো অংশেই সেটা কম হবে না। পত্রপত্রিকায় লেখালেখি কম হয়েছে, কিছুটা ফেসবুকে আসছে, আমরা দেখি তো তাদের সম্পর্কে আসছে কিনা। তার আগে কালেকশন, যত লোকজন আছেন বিত্তশালী সামর্থ্যবান, শোনেন, সব টাকা তো আর জামাত ইসলামের কাছে না, জামাত করে না, কিন্তু জামাতকে ভোট দেবে এমন বহু ভালো লোক আছে না? এইসব লোকের অনুরোধ করবে, আপনার কাছে তো টাকা সবসময় চাই না, আপনি আমাকে 200 লোকের খিচুড়ির টাকা দেন, আমরা 20টা দাড়ি পাল্লা বানাবো, কিছু টাকা দেন, আছে না? এই ডালা ঝুড়ি কিনবেন, প্লাস্টিকের গামলা পাওয়া যায়, কিনে এনে দড়িতে ঝুলে দেবেন, সস্তায় সব ভোট হয়ে যাবে। পারা যাবে তো? প্রসঙ্গটা হচ্ছে রাষ্ট্র ক্ষমতায় যাওয়ার জন্য এই চাঁদাবাজি বা চাঁদাবাজি রিলেটেড কতটুকু কার্যকরী। একটি ফৌজদারি অপরাধের জন্য একটি ভালো আইন দরকার, ভালো একটা প্রশাসন দরকার, ভালো একটা বিচার বিভাগ দরকার। দ্যাটস ইট। এই সমস্যার সমাধানের জন্য কোনো রকেট সায়েন্স করার দরকার নেই। একটা ভালো প্রশাসন, পুলিশিং ব্যবস্থা এবং ভালো একটা বিচার ব্যবস্থা, দ্যাটস ইট। এটার জন্য গবেষণা করা, ওই কিভাবে হবে, কেমনে হবে, এ নিয়ে বিরাট করা কিছুই না। একটা সদিচ্ছা, সরকারের সদিচ্ছা, এখানে দলীয় সদিচ্ছার চেয়েও সরকারের সদিচ্ছাটা প্রয়োজন হয়। কিন্তু একটি রাজনৈতিক দলের বিভিন্ন ধরনের কার্যক্রম থাকে, আর্থিক কার্যক্রম থাকে, পররাষ্ট্রের ব্যাপারগুলো থাকে, বিভিন্ন ব্যবসায়িক ব্যাপারগুলো থাকে, শিক্ষার ব্যাপারগুলো থাকে, স্বাস্থ্যের ব্যাপারগুলো থাকে। আচ্ছা, একটু খেয়াল করে দেখেন তো, এই সব জায়গায় বিএনপি কোথাও দখলবাজের বা চাঁদাবাজের কাজটা করেছে কিনা?
করেনি। বাংলাদেশে একটি ব্যাংকের নামের পিছনে এটা বিএনপির ব্যাংক এরকমের একটা তকমা আপনারা কেউ, আমি, আপনি কেউই দিতে পারবো না। তাহলে বিষয়টা কি দাঁড়ালো? সাথে সাথে একটা যার নাম কিন্তু আপনাদের মেমোরিতে চলে আসছে। এখন এখানে লেখুন তো কার কার এই মেমোরিতে চলে আসছে, যে কার নাম আমি বলবো। অনেক দর্শকদের এখানে মেমোরিতে চলে আসছে। সে আর কেউ না, ইসলামী ব্যাংক। বাংলাদেশের সবচেয়ে বড় ব্যাংকিং খাতটাকে পতিত সরকার পতন হওয়ার পরই এই ব্যাংকটা কার হাতে চলে গেল? ব্যাংক তো কারো হাতে যাওয়া না যাওয়ার কোনো বিষয় নাই। ব্যাংক তো একটা রাষ্ট্রের কিছু ব্যাংকিং নিয়ম কানুনের মধ্যে চলা একটি আর্থিক ব্যবস্থাপনা। আমিরে জামাত কি বলল? ব্যাংকটাকে আজকে বিপদে ফেলে দিয়েছে। আমার ভাই বোনেরা, এই ব্যাংক আমাদের সন্তান। আমাদের চোখের সামনে এই ব্যাংকে হত্যা করার এই কষ্ট আমরা সহ্য করতে পারবো না। আজকে এই ব্যাংকের পাহারাদারি নতুন করে আমাদেরকে আবার ইনশাআল্লাহ তাআলা এই দেশের তৌহিদবাদী জনগণ আপনাদের হাত ধরে এই ব্যাংক চিনেছে, রাস্তা চিনেছে। আপনারা পারবেন, ইনশাআল্লাহ পারবেন। এই ব্যাংক থেকে এখন আমি আপনাদের এক ভাই, দুর্বল মানুষ, আমারও অল্প স্বল্প এখানে শেয়ার বা সামান্য টাকা আছে, আমি উঠাবো, ইনশাআল্লাহ উঠাবো। রিজেক্ট আল্লাহ তাআলার হাতে। রিজেকের পাহারাদার আল্লাহ যদি উঠে নেন, তা আমার পাহারাদারিতে কিছুই হবে না। ঘরের সন্তান ঘরে ফিরে আসছে। কত দুঃখ! উনি ক্রন্দনরত অবস্থায় তার দুঃখের কথা বলছেন, এই ব্যাংকটা এত সুন্দর ছিল, এই ব্যাংকটা এইভাবে ধ্বংস হয়ে গেল, আজ থেকে আপনাদের আরো দায়িত্বশীল হতে হবে। কি চমৎকার এক বক্তৃতা! তার মানে ব্যাংকটা আপনাদের। এখন যখন এই বিষয়ে যখন আলোচনা শুরু হলো, বিশেষ করে নির্বাচনে যখন পোলিং অফিসার কিংবা সহকারী প্রিজাইডিং অফিসার বা প্রিজাইডিং অফিসার নিয়োগের প্রশ্ন আসলো, তখন যখন দেখলেন এই ব্যাংকের মানুষের ব্যাপারে আপত্তি জানালো, তখন আপনার সেক্রেটারি জেনারেল কি বলল শুনি। যে প্রতিষ্ঠানগুলো আর্থিক প্রতিষ্ঠান, বেসরকারি প্রতিষ্ঠান, অনেক প্রতিষ্ঠান এরকম আছে, এবং জামাত ইসলামী যে প্রতিষ্ঠানগুলোর কথা ওনারা বলেছেন, এর কোনো একটার মালিকানার সাথে জামাত ইসলামের কোনো সম্পর্ক নাই, দলীয় নাই। ডাক্তার শফিক স্যার অথবা গোলাম পরোয়ার স্যার, আপনারা কে মিথ্যা বললেন? একজন তো মিথ্যা বলেছেন, একজন বলেছেন আপনার ব্যাংক, একজন বলছেন আপনার না। তাহলে মিথ্যা তো আপনারা একজন, যে কোনো একজন বলেছেন, তাই না? সে কে? এটা ওই যে আকিকা ছাড়া যে নামগুলো কমেন্টস করবেন তাদের কাছে আমার এই প্রশ্ন। বাপমা যাদের আকিকা দিয়ে নাম রাখেনি সেই সব আইডিগুলোর মানুষদের কাছে আমার প্রশ্ন, তাহলে মিথ্যা কথাটা কে বলেছেন? ডাক্তার শফিক সাহেব না মিয়া গোলাম পরোয়ার সাহেব? মিথ্যা একজন বলেছেন। সবচেয়ে বড় আর্থিক প্রতিষ্ঠান ব্যাংকটাকে আপনাদের নিজেদের দলের একটা প্রতিষ্ঠান বানিয়ে নিলেন। পরবর্তী কার্যক্রম নিয়ে আমরা পরবর্তীতে কথা বলবো কোনো একশন। এবার আসি শিক্ষা প্রতিষ্ঠানের নিয়ে কথা। শিক্ষা প্রতিষ্ঠানে কি করলেন আপনারা? একজন ভিসি নিয়োগ হলো, ওরে বাবা 35 পৃষ্ঠার 32 পৃষ্ঠার 38 পৃষ্ঠার এক সিভিয়ালা ভিসি, কি তার কার্যক্রম, কি তার মানে বিশাল একটা কিছু করে ফেলবে। ভাই গত 1.5 বছরে ভিসি সাহেব কি করেছেন? শ্রদ্ধার সাথে বলছি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি স্যার, আপনার গত 1 বছর কিছুদিন, আপনার পুরো এই সময়টাতে আপনার এই যে 35 পৃষ্ঠার বা 34 পৃষ্ঠা না কত পৃষ্ঠার একটা বিশাল, এতটা মনে রাখাও সম্ভব না, এত পৃষ্ঠার সিভির আপনার রেজাল্টটা কি? মানুষ কার্যক্রমে কি দেখেছে? কোন রিসার্চার এই 1 বছরে বের হয়েছে? কোন রকমের কি এমন পরিবর্তন ঢাকা বিশ্ববিদ্যালয়ের একাডেমিক জায়গাতে হয়েছে? কিছুই হয়নি, শুধু একটা ভাঙ তোলা, ভাই তোলা 35 পৃষ্ঠার সিভি। ভাই যারা পড়াশোনা করেছেন, যারা ইউনিভার্সিটি ডিগ্রি করেছেন, তারা আমরা জানি একজন ওই লেভেলের প্রফেসরদের সবারই 30, 35, 40 পৃষ্ঠার সিভি থাকে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রিভিয়াস সব প্রফেসরদের সিভি যদি আপনার মতো এরকম লিখতে থাকে, তারও 35 পৃষ্ঠার সিভি হবে। তো স্যার সবিনয়ে বলছি, আপনার 35 পৃষ্ঠার মূল্যায়ন করেন, আর 100 পৃষ্ঠার
সিভির মূল্যায়ন চাই, আর কিছুই না। আপনাদের ভাই যেমন আপনাদের একজন অ্যাডভোকেট আছে, লয়ার, বিশাল এক লয়ার, যে রোজা আর পূজাকে এক করে ফেলে। একদিকে রোজা আরেকদিকে হলো পূজা, এই রোজা এবং পূজা মিলে বাংলাদেশ। বিশাল ভাই, বাংলাদেশের চেয়ে বড় অ্যাডভোকেট নাই। বিশ্বের সবচেয়ে জ্ঞানী মানুষটা ওই যে হাওয়ার্ড বিশ্ববিদ্যালয়ের প্রফেসর, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, খুবই মারাত্মক জ্ঞানী। পৃথিবীতে আর এরকমের বাংলাদেশে আর কোনো জ্ঞানী মানুষ নেই। এরকম ভাইব তুলে মিডিয়ার মাধ্যমে করে আপনার এই যে যারা আকিকা ছাড়া নামের অধিকারী, এই মানুষদের মাধ্যমে প্রচার করা, এগুলো ভাই বেলুন, ফুটা হলেই ফুটে যাবে। তো প্রতিষ্ঠা, শিক্ষা প্রতিষ্ঠান আপনাদের লুঙ্গির তলে রেখে দখল করে নিলেন। বাংলাদেশের বড় বড় ব্যবসা, সময় আসবে নাম ধরে ধরে বলবো, বড় বড় ব্যবসা প্রতিষ্ঠান আপনাদের কিভাবে হাতের কাছে আসলো? কেউ কি প্রশ্ন তুলেছে? প্রশ্ন তুলেনি। এইবারে আরো মজার জিনিসে আসে, সেটা হচ্ছে আপনাদের হাতে নাতে প্রমাণ 300 সংসদীয় এলাকা আমাদের বাংলাদেশে। জামাত 2-3 মাস আগে এই 300 সংসদ প্রার্থীর নাম ঘোষণা করে তাদেরকে নির্বাচনী প্রচারণা করার জন্য অনুমতি দিয়ে দিয়েছে। এই কথায় আমার কোথাও কি ভুল আছে? বাংলাদেশের 100 জন মানুষের কাছে আমার এই প্রশ্ন। আপনারা জানেন নির্বাচন কি রকমের ব্যয়বহুল হয়। 2-3 মাস ধরে টানা নির্বাচনী প্রচারণা করতে কি পরিমাণে ব্যয় হয় সেটা আপনারা এলাকায় থাকেন, আপনারা বেশ ভালো করে জানেন। 5-7টা মাইক্রোবাস, 20-30-50টা বাইক, কিছু মানুষের জমায়েত, ওই জায়গায় একটা স্টেজ করা, মাইক প্রচার করা, এগুলো সব পয়সা লাগে। তো ভাই আপনার এই 300 সিটের যে এমপিরা যারা নির্বাচিত, যাদের যে আপনি মনোনয়ন দিয়েছেন, এই সব মানুষদের এই দীর্ঘ সময় ধরে যে খরচগুলো করছে, এই টাকাগুলো কোত্থেকে আসে? এটা তো 100 টাকা, 200 টাকা, 500 টাকার মামলা না ভাই। বাংলাদেশের কোনো রাজনৈতিক দলের কোনো নেতৃত্ব টানা 3-4 মাস ধরে নির্বাচনী প্রচারণা চালানোর সামর্থ্য রাখে না। সেখানে আপনার মতো একটা ছোট রাজনৈতিক দল কি করে এইভাবে লম্বা প্রচারণা চালান? আপনাদের টাকার উৎসটা কোথায়? আপনি আছেন টেম্পো স্ট্যান্ডের 500 টাকা নিয়ে, যেই 500 টাকার জন্য আপনি প্রশ্ন তোলেন, হ্যাঁ 500 টাকার প্রশ্ন তোলেন, 2000 টাকার প্রশ্ন তোলেন, 1000 টাকার প্রশ্ন তোলেন, আর আপনি যে গত 3 মাস ধরে, 2 মাস ধরে বাংলাদেশের 300টা নির্বাচনী এলাকায় প্রচার করে যাচ্ছেন, সেটার কি হবে? সেই টাকাগুলো কোত্থেকে আসে? এটা কি চাঁদাবাজি না দখলবাজি থেকে আসে, নাকি হালাল উপায়ে আসে? জাতি জানতে চায়। জাতি এই প্রশ্নটা করতেই পারে। চাঁদাবাজি একটি জাতীয় সমস্যা, এটা কোনো একক রাজনৈতিক দলের সমস্যা নয়, এটা একটা সামাজিক সমস্যা বাংলাদেশের। আমাদেরই ভাই বন্ধুরা হয়তো কিছু করতে পারেনি, আর্থিক লোভে পড়ে এই কাজটা করছে। আমাদের উচিত হবে এই সব মানুষদেরকে সুপথে নিয়ে আসা। আমি বিএনপির সমস্ত নেতাকর্মী ভাইদেরকে বলবো, যারা এই ধরনের কাজে লিপ্ত আছেন, তারা এখান থেকে সরে আসেন। আপনারা শহীদ জিয়াকে দেখেন, আপনারা দেশনেত্রীকে দেখেন, আপনারা আমাদের বর্তমান দেশনায়ক তারেক রহমানকে দেখেন। কতটা সাধারণ জীবন যাপন করেও ওনারা কতটা মহান্বিত মানুষ, কতটা পছন্দের মানুষ এই বাংলাদেশে। সুতরাং এই সব নব্য আওয়ামী লীগের হাতে আপনারা ট্রিগার তুলে দিয়েন না। আমাদের বিএনপিতে এত পরিমাণে মানুষ আছে, আপনাদের ধনী হওয়া প্রয়োজন। আপনাদেরকে প্রযুক্তিগত শিক্ষা, আপনাদেরকে সঠিকভাবে সৎ পথে আয় করার বন্দোবস্ত করে দেওয়ার মতো ক্ষমতা বিএনপির ইন্টেলেকচুয়াল গ্রুপের আছে, বিএনপির ভবিষ্যৎ সরকারের আছে। সুতরাং এইভাবে টাকা ইনকাম করার দরকার নাই। এই রিকোয়েস্টটা আপনাদের সবার কাছে রইল। সবশেষে বাংলাদেশের সমস্ত মানুষকে বিএনপির একজন সাধারণ সমর্থক হিসেবে বলবো, আপনারা ভেবে দেখুন। বিশেষ করে জেনজিদেরকে বলবো, ইয়াংদেরকে বলবো, আপনারা ভেবে দেখুন। বিএনপি শত শত হাজার হাজার ভালো কাজ এই বাংলাদেশে আছে, সেই দিকে তাকান। বিএনপির এই কিছু স্বার্থান্বেষী 2-4-10 জন মানুষের জন্য পুরো বিএনপিকে আপনারা কলুষিত হতে দিবেন না। আপনারা তাকান ওই বড় বড় দিকে। আপনি তাকিয়ে তাকে প্রশ্ন করেন, তুমি 2 মাস ধরে কিভাবে নির্বাচনী প্রচারণা চালিয়ে যাচ্ছ? এই তো সেদিন 19 অক্টোবর
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের জগন্নাথ ইউনিভার্সিটির আহ্বায়ক কমিটির সদস্য জুবায়েদ হোসেন নৃশংসভাবে খুন হয়। সে তখন প্রাইভেট পড়াতে যাচ্ছিল। একজন ছাত্র দলের এত বড় পর্যায়ের নেতা, সে যদি চাঁদাবাজ হতো তাকে প্রাইভেট পড়াতে যেতে হতো না। বিকেলের আড্ডাকে রেখে তাকে একটা ছাত্রীকে পড়াতে যেতে হতো। কখনো কি নিজের বিবেককে, মিডিয়ার ব্যক্তিত্ব থেকে সবাইকে প্রশ্ন করি, কখনো কি তাকে নিয়ে একটি ফিচার লিখেছেন? একটি ছেলে কতটুকু সৎ হলে, কতটুকু ভালো হলে সেই মানুষটা সন্ধ্যার সময়, তার একটা ইয়াং ছেলে সন্ধ্যার সময় প্রাইভেট পড়াতে যায়? তাকে নিয়ে গল্প হলো না, তাকে নিয়ে, তার বীরত্বের কি নিয়ে, তার সত্তাকে নিয়ে কথা হলো না, কিন্তু কথা হলো টেম্পো স্ট্যান্ডকে নিয়ে, 5,000 টাকার টেম্পো স্ট্যান্ড। একটু ভাববে, আপনার চারপাশে বিএনপির হাজারো নেতা কর্মীরা অবস্থান করে, তাদের আর্থিক অবস্থা সম্পর্কেও আপনারা জানেন। প্রকৃত বিএনপির মানুষদেরকেও আপনারা চিনেন, তাদের থেকে দেখেন। বিএনপি সব সময়, বিএনপির নেতৃত্ব সব সময় বাংলাদেশের মাটি এবং মানুষের সাথে ছিল, আছে এবং থাকবে। এটাই বিএনপি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। আসসালামু আলাইকুম।